এইরকম একটা প্রজেক্ট আমি করতেছি যেটাতে টোটাল ভ্যালুয়েশনই থাকবে 10 কোটি টাকা। এখন জমি সহ সবকিছু সহ। জমি সবার কিনা অ্যাবিলিটি থাকে না, কিন্তু আমাকে সবাই যাতে কিনতে পারে সেই অ্যাবিলিটিটা করে দিতে হবে। আপনার প্রজেক্টের ওখানে মেট্রো রেল হইতেছে? এক্স্যাক্টলি, মানে Okay. ওখানে আগেই পাস হয়েছে, অলরেডি জমি অধিগ্রহণও হয়ে গেছে। So আমি চিন্তা করতেছি আমাদের এটা সিটি হবে ফিউচারে, সিটি তো আর একদিনে হয় না। সো আমি যেটা চিন্তা করছি যে এখান থেকেও আমি আমার 1 লাখ টাকায় 10 পয়েন্ট জমি হয়, আমি 10 পয়েন্ট জমি একদম সাবকাউলা দলিল করে দিয়ে দিব। আর আমাদের যে জমি, এই জমি থেকে 500 মিটার বা 1 কিলোমিটারের মধ্যেই আপনার নরসিংদী মেডিকেল কলেজের কাজ অলরেডি চলতেছে। আজকের এই এপিসোডটা ইনকামের। যারা মনে করছেন বাসায় বসে আছেন, হাতে কয়েকটা হয়তো টাকা আসে, আপনি কি করবেন, কোনো ব্যবসা কিংবা কোনো কিছু পারেন না বা বাইরে যাওয়ার উপায় নেই, কিংবা মনে হচ্ছে কিছু হালাল ইনকাম দরকার, আজকের এই এপিসোডটা তাদের জন্য যারা চিন্তা করেন ব্যবসা করতে কিন্তু উপায়ন্তর খুঁজে পাচ্ছেন না। একটা সফল ব্যবসা যখন শুরু হয় এবং সাকসেসফুল হয়, তখন সাহস আর শক্তি এবং সাথে বিশ্বাস যোগ হয় যে নতুন আরও একটা কিছু করা যেতে পারে। আজকে আইমান এনায়েত আরিয়ান না আরিয়ান হয় মনে মনে, আরিয়ান নামটা অনেক বেশি কমন। আইমান নামে আপনাকে সবাই চেনে। আইমান ভাই, আপনার তো 2টা প্রজেক্ট অলরেডি সাকসেসফুল, আলহামদুলিল্লাহ। ব্ল্যাক হাউস এবং আজমাইন নিয়ে বোধহয় প্রথম শুরু করা। না, ব্ল্যাক হাউস নিয়ে প্রথম শুরু করা। ব্ল্যাক হাউস নিয়ে প্রথম শুরু করা, এবং এটার কয়টা? এইটার অলরেডি 6টা আউটলেট আছে। আমাকে এই গল্পটা আগে বলেন যে আপনি একটা এত অল্প বয়সী মানুষ, এতগুলো মানুষকে এক করে একটা ব্যবসা শুরু করলেন এবং সবাই সেখান থেকে রেভিনিউ পাচ্ছে। হাউ ইটস হ্যাপেন? আচ্ছা, এখানের মেইন থিমটা হচ্ছে ভাইয়া যেটা, সেটা হচ্ছে ধরেন আমরা ব্ল্যাক হাউসটা আমি যখন শুরু করি তখন মোটামুটি আজকে থেকে 7 বছর আগে। তো ইয়াং জেনারেশন আমাদের ধরেন একদম মানে আনপ্ল্যান্ড একটা ব্যাপার হলো, যেমন আজকে আপনি ব্ল্যাক পরে আছেন, সেমলি আমি ব্ল্যাক পরে আছি। বাট আমাদের মানে এক কথায় বলা যায় যে সবার একটা পছন্দের যদি 5টা কালার সিলেক্ট করা, ওখান থেকে নাম্বার 1-এ সবার ব্ল্যাক থাকবে। সো ওই জায়গাটা থেকে আমি চিন্তা করছি যে ড্রেস সেন্সে যদি ব্ল্যাকটাকে একটা কমন ভাবে রিলেট করা যায় বা ধরা যায়, যে না মানে অনেকে অনেক ডিজাইন নিয়ে কাজ করে। আপনি যদি ধরেন সোশ্যাল মিডিয়াতে দেখেন যে অনেক ফ্যাশন হাউস আছে, ভ্যারাইটিস মানে প্রোডাক্ট সেল করতেছে ব্র্যান্ডের, মানে অনেক ভালো ব্র্যান্ড আছে, নর্মাল ব্র্যান্ড আছে, গার্মেন্টস ফ্যাব্রিক আছে। বাট ওখানে স্পেশালি শুধুমাত্র ব্ল্যাক বিক্রি করবে, মানে আপনার ব্ল্যাক যা লাগবে ওখানে যাবেন পাবেন, এমন কেউ নাই। তো ওই মোটিভটা নিয়ে আমরা স্টার্ট করলাম। তো স্টার্ট করার একটা পর্যায়ে যখন আমরা আলহামদুলিল্লাহ ডেভেলপ, তখন মনে হলো যে না, এখন আমরা আরো অনেক কিছু নিয়ে কাজ করতে পারি। মানে এখন ব্ল্যাক হাউসটাকে মানুষ চিনে, ব্ল্যাকের জন্য ব্ল্যাক হাউসে আসবে, তার সাথে মানুষ ভেরিয়েন্টও অনেক কিছু চায়। তখন আমরা অন্যান্য আদার্স কালেকশন গুলা নেয়া। সো এটা হচ্ছে ব্ল্যাক হাউসের নামটা আসলে সিলেকশনের। এর সঙ্গে আপনি এতগুলো মানুষকে কেমন করে যোগ করলেন, ইনকামের পথ বার করলেন? আচ্ছা, ব্ল্যাক হাউসটা ফার্স্টে অনেক ছোট ছিল, একদমই অনলাইনে ছিল। তখন অনলাইন অতটা পপুলার ছিল না। বাট হচ্ছে আমি যখন আস্তে আস্তে কোভিডের টাইমটা আসলো, ওই সময়টাতে একদম প্রথম অবস্থায় যখন 2020-তে বাংলাদেশে কোভিড আসে, তখন হচ্ছে সবকিছু লকডাউন। আমার ফ্যাক্টরিটা যেহেতু এলিফ্যান্ট রোডে ছিল, ওইটাও একদম ফার্স্ট চান্সে লকডাউনে পড়ে যায়। সো ওই সময়টাতে আমি একদম মানে ভেঙে পড়ার মতো অবস্থা। আর একটা মানে আনফরচুনেট কাহিনী ছিল, আমি যেহেতু অনেক বেশি দৌড়াদৌড়ি করতাম ফ্যাক্টরিতে, অফিস বা অনেক মানুষের সাথে মিশতাম, প্রথম যখন বাংলাদেশে কোভিড আসে একদম ফার্স্ট চান্সে আমার হয়ে যায় কোভিডটা। মানে যখন মানুষ শোনে যে বিসমিল্লাতেই কুপকাত, মানে যখন নাকি মানুষ শোনে যে কোভিড হইছে আর গভর্নমেন্ট থেকে রেজাল্ট আসলো, সেটা প্রশাসনের হাতে আসে, একদম বাসা সিলগালা করে দেয়। ওই সময়টাতে আমার একটা ভালো প্লাস পয়েন্ট ছিল যে আমার ভাইয়া হসপিটালে চাকরি করে। আমি জাস্ট একটা ব্যাপারে বলছি যে এটা হাইড রাখো, কারণ আমার কাজ করতে হবে। কোভিডটা মেইন না, মানে হলো যার হয়েছে আমার ভাইয়ার হয়েছে, ও সারাদিন যায় নামাজে, মানে যায় নামাজে বলতে মানে একদম সবাই ওরকম ভয় পাইছিল। হ্যাঁ, মানে ভাইয়া হচ্ছে একদম আশা ছেড়ে দিছে। আমার ফ্যামিলির মানুষও ওইরকম। কিন্তু আমার অবস্থা হচ্ছে না, আমাকে কাজ করতে হবে, কারণ আমার একটা ব্র্যান্ড, এটাকে টিকায় রাখতে হলে আমাকে কাজ করতে হবে। আমার এই জায়গায় বলার লোভ সামলাতে পারছি না। আমি কোভিডের ঘোষণার পর থেকে আজ পর্যন্ত একদিন অফিস কামাই দিই নাই। আচ্ছা, প্রত্যেক অফিসের ডে অফিস করছি, ইচ অ্যান্ড এভরি সিঙ্গেল ডে, ইভেন শুক্রবারে পড়ছি অন্য মানুষের ডিউটি। হ্যাঁ, তো ব্যাপারটা হয় এইটা, যার লগে ফাইট করতে পারবো না, দেখতে পারবো না, ধরতে পারবো না, ওর সাথে যুদ্ধ কিসে? যুদ্ধ করে লাভ নাই, উপরওয়ালার নাম নিয়ে নেমে যাও। হ্যাঁ, তো ওই সময়টাতে আমি হলো প্রচুর স্ট্রাগল করছি। এখন আমার ফ্যাক্টরি বন্ধ, অন্য কোনো ফ্যাক্টরির কোনো লিঙ্ক নাই, কিভাবে কাজ হবে? তো ওই সময়টাতে হচ্ছে যে আপনার ফেসবুকে স্ট্যাটাস দেই যে ফেসবুকে হচ্ছে কেউ আছে কিনা যে আমাকে প্রোডাক্ট করে দিতে পারবে।
এমন কয়েকজনকে পাই যারা একদম ধরেন আমাকে বলছে মোহাম্মদপুরে, বলছে বসিলা ব্রিজটা পার হওয়ার জন্য। বসিলা ব্রিজ পার হয়ে আমি চলে গেছি সেই গাড়ি নিয়ে আপনার সাভারে, মানে ভিতর দিয়ে গ্রামের ভিতরে সাভারে। ওখানে কয়েকটা পোলাপান কাজ করতো যারা বড় বড় রেপুটেড ব্র্যান্ডে কাজ করতো, ব্র্যান্ডগুলো অফ হয়ে যাওয়ার কারণে ওখানে ওরা যে কাজ করতো। এমন হয়েছে আমি জাস্ট হচ্ছে মানে ঈদের সময় ছিল, রোজার মাত্র আসতেছে, সব ব্র্যান্ড মার্কেট সবকিছু বন্ধ, আমি জাস্ট 5টা পাঞ্জাবির ডিজাইন নিয়ে কাজ করব। ওই 5টা পাঞ্জাবির ডিজাইন নিয়ে কাজ করার সময় ব্যাপারটা হয়েছে এমন, আমি 5টা ছবি আগে উঠাই আপলোড করছি। তখন বাংলাদেশে মানে ডিজিটাল মার্কেটিং কি ওইরকম কেউ জানেও না, জাস্ট নর্মালি বুস্ট করছি। মানে এটা হচ্ছে এখনের যারা ডিজিটাল মার্কেটিং তাদের জন্য বলা যায় ড্রিম। এখন আমরা অনেক কিছু অ্যানালাইসিস করে যে রেজাল্টটা না পাই, দেখা যায় $20 জাস্ট অ্যানালাইসিস আমাদের চলে যায়। তখন মনে হয় আমি $2 একজনের থেকে বুস্ট করাইছি। $2 বুস্ট করার পরে মানে আমি জাস্ট দেখতে চাইছি যে পিকচার দিয়ে কেমন রেসপন্স করে। আমার প্রোডাকশন মানে প্রি প্রোডাকশন হয়েছে মাত্র বলা যায়। ওই ফ্যাক্টরি যেহেতু নতুন, তাদের থেকে জাস্ট স্যাম্পলটা নিচ্ছি। তাই আমি জাস্ট ফোনে ছবি উঠে মানে আপলোড করছি। $2 দেখি যে আমার যে পরিমাণ ফ্যাব্রিক কিনা ছিল সব থেকে বেশি অর্ডার শেষ হয়ে উল্টা আরো বেশি অর্ডার নিয়ে ফেলছি। এবার কি করি, তাড়াতাড়ি করে বললাম যে না, আমাকে 1 সপ্তাহের মধ্যে প্রোডাক্ট দিতে হবে। আমি নিজেই ফ্যাক্টরিতে থাকা শুরু করলাম, কারণ উনি অন্যান্য মানুষের অর্ডার নিয়ে আমারটা যদি আরো পিছনে ফেলায় দেয়। তো এরপরে $1 কয় সেন্ট হওয়ার পরে বন্ধ করে দেই। পরে হচ্ছে আমার $1 1 কোটি টাকার ব্যবসা। হ্যাঁ, মানে হলো আপনার যখন নাকি আমার হয়ে যায় ওই আপনার মোটামুটি এটা কি বলে 15 রোজা চলে যায়, তখন ফ্যাক্টরি থেকে ডেলিভারি পাই, কাস্টমারকে ডেলিভারি করে ফেলি সুন্দরবনে। তখন হচ্ছে আমি ওরে বলি যে আরো কি করা পসিবল তোমার ফ্যাক্টরিতে? বলে ভাই দেন, ঈদের সময় আমার জন্য একটু হেল্প হয়, পোলাপনের জন্য হেল্প হয়। তো পরে আমি এখানেই আমার হোম টাউন যেহেতু নরসিংদীতে, আমার বড় ভাইকে ফোন দিই, কারণ ইসলামপুর বন্ধ, ফ্যাব্রিক পাওয়া যাবে না। তো বাবুরহাটে কিছু দোকানে এই ফ্যাব্রিকটা অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছিল। ওরে বলার সাথে সাথে ও ফ্যাব্রিক নিয়ে গাড়ি নিয়ে চলে আসছে, আবার বানায়, আবার হচ্ছে ওই অ্যাডটাকেই, মানে বাকি 80 সেন্টের মতো ছিল, ওই অ্যাডটাকে জাস্ট কন্টিনিউ করছি, ওইটাও শেষ একদিনের মধ্যেই। আরে 28 রোজায় আমি ডেলিভারি করছি, ঈদের দিন সকালে আছে পরিবহন থেকে মানুষ প্রোডাক্ট পাঞ্জাবি উঠে তারপরে পড়ছে, এরকম ছিল। ওই সময়টাতে আমার কাছে মনে হয়েছে যে বিজনেস আমি যেটাই করছি এটা আমার সাকসেস না, মানুষ ওই সময়টাতে প্রোডাক্ট মানে একটা পাঞ্জাবি পড়তে পারছে, এইটাই একটা সাকসেসের ব্যাপার ছিল। সো ব্ল্যাক হাউসটাকে আমি কখনোই মানে ওই শেয়ার অ্যাড করি নাই। ব্ল্যাক হাউসটা অলওয়েজ আমার মানে এইটাতে আমি অনেক অপরচুনিটি ছিল, মানে অপরচুনিটি বলতে আপনি ধরেন লাস্ট 5 বছরে আমরা অনেক ছোট ছোট কোম্পানি ধরতে পারি, যারা একটা সময় আমার যখন এলিফ্যান্ট রোড ফ্যাক্টরি ছিল, ওরা এসে আমাকে বলছে ভাই 6 পিস 12 পিস বা 20 পিস বানায় দেন। আমি বলছি নাই, আমি বাইরের কাজ করি না, আমি আমার নিজের ব্র্যান্ডের ছাড়া। অনেকে বলছে যে ভাই আমাকে হোলসেল প্রোডাক্ট দেন, আমি ব্র্যান্ড ভ্যালু নষ্ট হবে এই জন্য হোলসেল কোনো প্রোডাক্ট দিইনি। কিন্তু আজকে দেখা যায় বাংলাদেশের টপ 5টা ব্র্যান্ডের মধ্যে এমন 1-2টা ব্র্যান্ড আছে, আমি নাম বলতেছি না, কিন্তু অনেকে আমার থেকে অনেক উপরে, কিন্তু আমি আমার ব্র্যান্ডের ইয়েটা কখনোই কনসিডার করিনি। মানে আমার প্রোডাক্ট আমার শোরুমের বাইরে অন্য কোথাও পাওয়া যাবে না, বা আমি অন্য কারো কাজ আমি করবো না। আমি ব্র্যান্ড, আমি মানুষের লোকাল প্রোডাক্ট কেন করব? সো আমি কোয়ালিটিটা মেনটেন করছি সবসময়। তো আলহামদুলিল্লাহ ব্ল্যাক হাউস এখন একটা ভালো অবস্থানে, বাংলাদেশে 6টা আউটলেট অলরেডি আছে ব্ল্যাক হাউসের, ইভেন এখন আরো বেশি বাড়ানোর চিন্তা করতেছি। তো এইটা হচ্ছে ব্ল্যাক হাউসটা, যেটা এটা অলওয়েজ আপনার হচ্ছে সবাই পরে, মানে একদম কমন ম্যানদের জন্য। তো দেখলাম বাংলাদেশে হচ্ছে কমন ম্যানদের থেকেও স্পেসিফিক প্রিমিয়াম কাস্টমার অনেক, মানে যারা হচ্ছে দেখা যায় সবাই ওটা পড়ছে, আমি পড়বো না, আমি অন্য কিছু পড়বো। একই জিনিস আমারটা হচ্ছে ধরেন 1000, আপনারটা 2000, একই জিনিস সে 2000-এরটা পড়বে, কিন্তু সেখানে কিছু না কিছু স্পেসিফিক দিতে হবে তাকে, যেটা ভ্যালু মানে তার কাছে ভ্যালু ডাজন্ট ম্যাটার। হ্যাঁ, কিন্তু তার কাছে ব্যাপার হচ্ছে তার আর আমারটা কমন হওয়া যাবে না। ওকে, সো আমরা এই জন্য আজমাইন আরেকটা ব্র্যান্ড নিয়ে আসছি, যেটা প্রিমিয়াম সেগমেন্টের, যেখানে আপনার ম্যাটেরিয়ালস গুলো প্রিমিয়াম থাকবে, মানে অন্য সবার থেকে আনকমন থাকবে। সো আজমাইনটা যখন করি তখন আমার কাছে মনে হচ্ছিল মানে অনেকেই আমাকে ব্ল্যাক হাউস থেকে বিভিন্নভাবে পুশ করতেছিল। তো আমি হচ্ছে সবসময় উদ্যোক্তা বানানো নিয়ে কাজ করতে পছন্দ করি, কারণ আমি এখনো ইয়াং। সো ইয়াং মানুষ যখন আমার কাছে আসে, ভাই কিভাবে কাজ করতে পারে, আমি তো তাদেরকে কোনো অপরচুনিটি দিতে পারি না, কারণ ব্ল্যাক হাউস যেহেতু আমি দিচ্ছি না। সো ওই সময়টাতে আমি ব্ল্যাক হাউস নিয়ে একটা অফার দিয়েছিলাম যে ব্ল্যাক হাউসের ফ্র্যাঞ্চাইজি আউটলেট দিব,
ওই ফ্র্যাঞ্চাইজি আউটলেটটা থেকে আপনার হচ্ছে কোনো টাকা লাগবে না, জাস্ট একটা শোরুম থাকবে, নেম প্লেট আমি দিব, প্রোডাক্ট আমি দিব, সব কিছু আমি দিব, জাস্ট সেল করবো আর টাকা দিবে। তো তখন হচ্ছে আমার অবস্থাটা মোটামুটি ভালো, কারণ আমি 6-7টা আউটলেট দিতে পারছিলাম। এইটা দেওয়ার 6 মাসের মধ্যে আমার অবস্থা একদম খারাপ হয়ে যায়। খারাপ হয়ে যায় এই কারণে, কারণ হচ্ছে বাংলাদেশের মানুষ, আমাদের মেন্টালিটি হচ্ছে টাকা পকেটে আসলে সেটা আমার। এখন আপনি কার প্রোডাক্ট সেল করতেছেন, আপনার এটা টাকার। আমরা হচ্ছে কমিশন বেসডে কাজ করি 30-70। এখন এটা 70% টাকাটা তো কোম্পানির, কারণ প্রোডাক্টটা কোম্পানির। কিন্তু তারা হচ্ছে চিন্তা করে যে না, এই টাকা আমার পকেটে আসছে মানে আমার, মানে আমি এক রোজারিদের মধ্যে প্রায় 2.5 কোটি টাকার মতো লস করি। মানে 2.5 কোটি টাকা লস করি এই কারণে, কারণ আমার হলো শোরুম 10টা শোরুম, আমার নিজের 6টা আরো 4টা দিয়ে 10টা শোরুম। এখন আমি প্ল্যান করছি যে 10টা শোরুমের জন্যই প্ল্যান যে আমার এত কোটি টাকার প্রোডাক্ট বানাইতে হবে। বানাইছি, বানানোর পরে হচ্ছে ঈদের মধ্যে সেল হয়েছে। এই 4টা শোরুম থেকে একটা শোরুম থেকেও আমি কোনো টাকা পাইনি। মানে একটা শোরুম থেকেও ধরেন একটা শোরুমের মধ্যে যদি 30 লাখ টাকাও একটা সিজনে সেল করে, 4টা শোরুমের মধ্যে প্রায় হিউজ একটা টাকা, মানে কোনো শোরুমের কেউই কোনো টাকা দেয় নাই, একদম লস। সো এরপরে যখন চিন্তা করি যে না, আমি যখন আজমাইন দিব তাহলে এইখানে অন্য আরেকটা অপরচুনিটি ক্রিয়েট করতে পারি, যেহেতু তাদের কাছে আমার টাকাটা থাকা মানে রিস্ক, মানে আমি এই টাকাটা পাচ্ছি না, আরেকজনের হাতে টাকা রেখে দৌড়াদৌড়ি, এখানে যতই লিগেলি ভাবে যাই, একজনের কাছে টাকা নাই, খরচ করে ফেলছে, এখানে তার সাথে কিছু করার নাই। আর আমরা ধরেন ঢাকায় থেকে আমি লালমনিরহাট, দিনাজপুর, ফেনী যে কতটুকুই মারামারি করতে পারবো। সো ওই জায়গাটা থেকে চিন্তা করছি যে ঠিক আছে, এখানে অন্য কিছু করা যায়। মানে আমার কাছে সবকিছুর এক্সেস থাকবে, আপনার কাছেও থাকবে, আপনার কাছেও শোরুমটা মনে হবে যে আপনার, কিন্তু এখানে আপনি চাইলেই খরচ করতে পারবেন না, জায়গাটা হচ্ছে এটা। সো আজমাইনে যেটা করি, আজমাইনটা আমি আগে শোরুমটা নেই, নেয়ার পরে ওইটার মানে টোটাল কস্টটা আসে 90 লাখ টাকা। সো আমি 90 লাখ টাকাকে 100 দিয়ে কনভার্ট করে একটা শেয়ার 90,000 টাকা, এটা সবার জন্য এফোর্ডেবল। সো আপনি চাইলে 10টা শেয়ারও নিতে পারেন, একটা শেয়ারও নিতে পারেন। এইভাবে করে যখন আমি শেয়ারটা দেই, তখন এখানে অনেক চ্যালেঞ্জিং আসে, কারণ হচ্ছে বাংলাদেশে এটা কমন না। অনেকে ধরেন আমরা যখন সোশ্যাল মিডিয়াতে এটা মার্কেটিং করি, অনেকে MLM কোম্পানির সাথে মিলাচ্ছে, কেউ বলতেছে ডেস্টিনি, কেউ বলতেছে ইভেলি। এখন যে যাই বলুক, দিন শেষে ভাই আপনি যখন ডেস্টিনিকে বলবেন, আপনি কি ডেস্টিনির জায়গার দলিলটা নিয়েছিলেন যে আমার জায়গাটার মধ্যে গাছ হবে, ওই জায়গার দলিলটা আমাকে দেন, রেসপন্সিবিলিটি আমার, আমি টাকা দিচ্ছি, আমার প্রপার্টি, আমি বুঝে না নিলে তো ডেস্টিনিকে দোষ দিয়ে লাভ নাই। সো ইভেলি থেকে আপনি যখন নিচ্ছেন, আপনি টাকার লোভে অনলাইনে পেমেন্ট করতেছেন, কখনো কি যে ক্যাশ মেমো নিছেন? যদি ক্যাশ মেমোটা বা ওদের থেকে সিকিউরিটিটা নিতেন, আমাকে আগে চেক দেন, তারপরে আমি টাকা দিব, তাহলে এত মানুষের আজকে এই অবস্থা হয় না। কিন্তু ব্যাপারটা হলো নিজেরা ভুল করবে, অন্যের উপরে মানে ইচ্ছা মতো মানুষ সোশ্যাল মিডিয়া তো গালিগালাজ করতেই থাকে। সো ওখানে আমি একটা ক্লিয়ার কনসেপ্ট রাখছি, যার কারণে পরে দেখলাম যে আলহামদুলিল্লাহ এটা সাকসেস হয়। ক্লিয়ার কনসেপ্ট হচ্ছে, আপনাকে আমাদের ট্রেড লাইসেন্স দিয়ে একদম শেয়ার দিয়ে দিব। শেয়ারটা আপনি নেয়ার পরে ওখান থেকে যেটা পাবেন, আপনি শোরুমের স্ট্যাম্পের মধ্যে মালিকানাটা পাবেন, সফটওয়্যারের মধ্যে সেল, মানে সারা বাংলাদেশে আপনার শোরুম যেখানেই থাকুক বা ওয়ার্ল্ডের যে কোনো জায়গায় আপনি থাকেন, যেমন আমাদের সাথে এমন মানে দেশের বাইরে থেকে মানুষজন বেশি, সেখানে থেকে সে দেখতে পারতেছে যে আজকের দিনের সেল কত, কোন প্রোডাক্টটা বিক্রি হলো, কয়টা প্রোডাক্ট ঢুকলো শোরুমে, কয়টা বের হলো, সিসি ক্যামেরায় মনিটাইজ করতে পারতেছে, মানে দেখতে পারতেছে, তার সাথে একদম নিট অ্যান্ড ক্লিন। মানে হলো একটা শোরুম বা একটা টাকা নিয়ে কেউ কোথাও যাওয়ার কোনো ওয়ে নাই। প্লাস আমরা যেটা রাখছি যে প্রত্যেক মাসের 1 তারিখে আমরা একটা মিটিং করি, আমাদের হোয়াটসঅ্যাপে সবাই আছে এখানে। বাংলাদেশে আসলে অন্য কোনো ইনভেস্টররা এইরকম ভাবে কি চিন্তা করবে কিনা আমি জানি না, যে সবাইকে সবগুলা ইনভেস্টরকে একই সাথে এক জায়গায় রাখা। কারণ ধরেন আমাদের মধ্যে আমরা মানুষ, অনেক ধরনের চিন্তা আসে যে আমি এই ইনভেস্টরকে একসাথে একই গ্রুপে রাখবো, তারা কমিউনিকেশন করে কি না কি করে। আমার এখানেও এরকম হয় না যে তা না, হয়, কিন্তু আমার জায়গাটা এতটাই ক্লিন, আমার পিছনে কেউ কথা বলে কোনো কিছু করার মতো কোনো ওয়েই নাই। কারণ কথা হলো, তুমি যাওয়ার হইলে তো এক্সেস আছেই, যাও, তুমি থাকার হইলেও তোমার জন্য সব এক্সেস আছে, তুমি থাকো। সো ব্যাপারটা হলো, ধরেন আমার এখানে, আমার কাছে লাইফে সাকসেস মনে হয়েছে এই কারণে, কারণ যেই মানুষগুলো আছে, একজনকেও আমি পূর্ব জীবনে কোনোদিন চিনতাম না। রিয়েলি? জীবনে কোনোদিন এই মানুষগুলো চিনা না। কেউ একজন দেশের বাইরে থেকে, ধরেন সৌদির যে কোনো একটা গভর্নমেন্ট ইউনিভার্সিটির প্রফেসর, উনি আমাকে ফোন দিয়ে টাকা পাঠিয়ে দিচ্ছে, কোনো কিছু এগ্রিমেন্ট কিছু লাগবে না, আপনি টাকা পাঠিয়ে দিন। আমি আবার DHL এ তাকে এগ্রিমেন্ট পাঠিয়ে দিচ্ছি। আরেকজন অস্ট্রেলিয়াতে থাকে, টাকা পাঠিয়ে দিছে।
একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে সিলেট মেডিকেল কলেজের 1000 জন ডাক্তার মিলে একটা মেডিকেল কলেজ করতেছে, মানে হচ্ছে ওখানে প্রফেসর এত মানে হাই প্রোফাইল একজন মানুষ, উনি জাস্ট একবার কনসেপ্ট শুনছে টাকা পাঠায় দিছে। মানে ওনাদের কনসেপ্টটা হচ্ছে আপনার যে ক্লিন কনসেপ্ট এরকম যদি করা যায় তাহলে তো অনেকের জন্য ভালো হয়, মানে আমাদের জন্য না, আমি হয়তো অল্প টাকার জন্য কোনো কিছু না আমার, কিন্তু অনেক মানুষের জন্য ভালো হয়। সো আমি এই যে বলে না, কথায় বলে 10-এর লাঠি 1-এর বোঝা। এক্স্যাক্টলি, মানে ধরেন 10 জন মিলে টাকাটা জমাইলে অল্প টাকা লাগে, ব্যবসাটা হয় এবং স্বচ্ছ হয় ব্যবসা। এক্স্যাক্টলি কেউ 2 নাম্বারই করার কোনো জায়গা পায় না, জায়গা কারণ প্রতিটা পয়সার হিসাব দিতে হচ্ছে, কই খরচ করলা, কত দিয়ে কিনছো, কত দিয়ে বেচছো। কারণ আপনাকে যদি আমি বলি নীরব ভাই একটা আউটলেট নেন 1 কোটি টাকা লাগবে আপনার জন্য, আপনি যত বড় বিজনেসম্যানই হন আপনার কাছে যত হাজার কোটি টাকা Second thought দিব একবার। আপনার একবার সেকেন্ড থট থাকবে, কিন্তু মাত্র 90,000। এখন আপনার এবিলিটি হলে আপনি 9 লাখ টাকা দিয়ে 10% নেন, Right. ডাজন্ট ম্যাটার, বাট আপনি একটা শেয়ার মানে আপনি এক্সপিরিয়েন্স হচ্ছে আপনার, আপনি 1 বছর এখানে থাকেন, দ্বিতীয় বছর আপনি নিজেই একটা ফ্র্যাঞ্চাইজি নিয়ে নেন আজমাইনের। Right. সো এই জায়গাটা যখন করছি ওনাদের জায়গাটা, কিন্তু আমি এই এক্সাম্পলগুলো বলার মেন উদ্দেশ্য হচ্ছে এইটা না, ওনাদেরই থিঙ্ক ছিল যে আমাদেরকে আপনি প্রমোট করে আপনি আপনার এখানে ইয়াংদেরকে টানেন, আমরা আসি আপনার সাথে, আমাদেরকে ইয়াংরা কি আসলে এই প্রজেক্টগুলোতে আসে? আসে বলতে আমি আপনাকে এটাও বলতে পারি, মানে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটা দেখালে বুঝতে পারবেন, এমন পোলাপানো আছে যাদের কথা আমি মানে তাদেরকে দেখে আমি ইন্সপায়ার হই। এই যে একজন আমাকে সৌদি একটা ইউনিভার্সিটি থেকে প্রফেসর, উনি টাকা পাঠাইছে, বা আমার কাছে 20 লাখ টাকাটা না যত বেশি প্রায়োরিটি মেক করে, আমার কাছে হচ্ছে ধরেন আপনার একজন 90,000 টাকা দিছে, ওর প্রায়োরিটিটা বেশি। কারণ হচ্ছে আমি যখন দেখি যে গ্রাম থেকে একজন স্টুডেন্টকে তার বাবা মা সেমিস্টারের ফি দিছে, সে এনে ট্রাস্ট করে আমাদের এখানে দিয়ে যাচ্ছে, মানে আমি এরকমও দেখছি 50 টাকার নোট বান্ডেল নিয়ে আসছে আমার কাছে, মানে এই জায়গাটা আমার কাছে মানে আমি কাজ করার জন্য আগ্রহটা আরো অনেক এবং বেশি বাড়ায় দেয়। দায়িত্ববোধ কতখানি বেড়ে যায়, Exactly. রেসপন্সিবিলিটি। সো এই জায়গাটায় আমার রেসপন্সিবিলিটি আরো অনেক বেড়ে যায়, মানে আমি এই কাজ করতে হবে, বা তাদের এই টাকাটার 20 লাখ টাকার কোনো দায়িত্বই আমার কাছে মনে হয় না। ইন্টারেস্টিং পার্ট হচ্ছে ধরেন অনেক গালিগালাজ থাকে সোশ্যাল মিডিয়াতে, অনেক কথা বলে মানুষ। আমার একটা প্লাস পয়েন্ট না মাইনাস পয়েন্ট এটা আমি জানি না, আমি কখনো না আপনার হচ্ছে এই কমেন্ট এগুলো ডিলিট করতাম না, কারণ আমি তো জানি আমি চোর না, যে যাই বলো। তো একজন ফোন দিছে ব্রাহ্মণবাড়িয়া থেকে, ফোন দিয়ে উনি বলতেছে যে ভাই আপনাকে মানুষ এত কথা বলে, আপনি তো কখনো মানে বাংলাদেশে যারা নর্মালি থাকে সবাই আমাদের অফিস ভিজিট করে অনেক কিছু চিন্তা ভাবনা করে তারপরে ইনভেস্ট করে, কিন্তু ওনার ব্যাপার হচ্ছে আপনি মানুষকে রিপ্লাই দেন, এই কমেন্টগুলো ডিলিট করেন না কেন? আমি ওনাকে জাস্ট কনসেপ্টটা বুঝাইলাম যে ভাই যে যা মানুষের মুখ আছে বলতেই পারে, বলুক, হাতে কমেন্টের জায়গা আছে, কমেন্ট করতেছে। So, আমার কনসেপ্ট হচ্ছে এটা। তো ওনাকে আমি বললাম যে আপনি আসেন, বলে না ভাই আমি যখন আপনার কমেন্টগুলো দেখছি তখনই বুঝতে পারছি যে এখানে রিয়েল যদি না থাকতো এই কমেন্টগুলো অবশ্যই ডিলিট হইতো। সো উনি একবারের জন্য চিন্তা করে নেয়, আমাকে বলছে 1% ব্যাংকে টাকা আসছে, দেখি প্রায় 4%-এর 4.5 লাখ টাকা, 3.5 লাখ টাকা, 3,60,000 টাকা উনি পাঠিয়ে দিছে। এগ্রিমেন্ট না, কিচ্ছু না, কোনো কিছু না। পরে আমাকে ফোন দিয়ে বলে ভাই আমি টাকা পাঠিয়ে দিচ্ছি, আপনি একটু এগ্রিমেন্টটা করে আমাকে ব্রাহ্মণবাড়িয়ার ঠিকানা পাঠান। ব্যাপারটা হলো এইরকম। আপনি কি এই যে ধরেন এটা একটা বিরাট সফলতা, তাহলে হোয়াট ইজ নেক্সট? আজকে আমরা কি পাইতে যাচ্ছি? আচ্ছা, এখন ধরেন এই প্রজেক্টগুলো করতে করতে আমার কাছে মনে হয়েছে যে আমি এই ধরেন কাপড়ের বিজনেস, ধরেন একটা ব্যাপার কি, আমি যতটুকু জানি যে আল্লাহ মানে যত রিজিকের ব্যাপার আছে এই রিজিকের 90%ই রাখছে ব্যবসার মধ্যে, আর আমি ব্যবসার মধ্যেই থাকতে চাই সবসময়। সো এই জায়গায় ধরেন অনেক মানুষের অপরচুনিটি ক্রিয়েট করা, মানুষকে ব্যবসার দিকে ডাইভার্ট করা, এইটা আমার অনেক সময় একটা মানে নিজের থেকে নিজেকে ইন্সপায়ার করে। সো আমি চিন্তা করলাম যে বাংলাদেশের সব থেকে সাকসেসফুল বিজনেসগুলো কোনটা, বা আমরা যদি সবার উপরের সারির দিকে তাকাই তাহলে কোন বিজনেসটা সবার প্রথম আসে। ওখানে দেখলাম ল্যান্ড বিজনেস নাম্বার 1-এ। সো ল্যান্ড বিজনেস যখন আপনি করতে যাবেন তখন হিউজ ইনভেস্টমেন্টের ব্যাপার থাকে। তাহলে আমার যেহেতু ইনভেস্টমেন্টের কোনো সমস্যা নাই, মানে মানুষ ইজিলি ট্রাস্ট করে টাকা দিচ্ছে, সো ওখানে তাদেরকে নিয়ে আমি কেন করব না, বা তারা যদি আমার প্রজেক্টটা বুঝে আমার সাথে একসাথে কাজ করি তাহলে হয়তো নতুন উদ্যোক্তাও পাচ্ছি, প্লাস হচ্ছে আমি বড় বিজনেসের দিকে আগাতে পারছি। আর আমাদের মেন্টালিটি একটা সমস্যা হচ্ছে কি জানেন, আমরা বড়দেরকে দেখি, ধরেন আমি আজকে কথা বলতেছি আমার কথা শুনবে না, কিন্তু ধরেন একজন সাকসেসফুল পারসন অ্যাপলের মালিক যদি একটা কথা বলে খুব চলবে, একসেপ্ট করবে, কিন্তু আমার কথা একসেপ্ট করবে না। আজকে বসুন্ধরার মালিকের দিকে সবাই তাকায় আছে, উনি কি বলে, মানে এক্সাম্পলি বড় যারা আছে তারা তাদের কথাটা একসেপ্ট করবে।
বাট আমি কখনো চাবো না যে আমি বসুন্ধরার মালিক হই বা আমি বড় কেউ হই, এরকম একসেপ্টটা আমার মানে আমি তো নিজে থেকে আমার একটা পা আগাইতে হবে যে আমি এটা করব। সো চিন্তা করলাম যে আমার বড় কিছু করতে হলে ধরেন আমি যদি মানে অনেকে আমাকে এটার যে ডিসএগ্রি করছে বা অনেকে আমাকে বলছে যে না আসলে এটা হয় না, কারণ হয় না একটাই রিজন, তোমার যে এজ, মানে তুমি যেখানে যাও বলো ওরে কেন আমি 10 কোটি 20 কোটি 50 কোটি টাকা দিয়ে ট্রাস্ট করব। মানে আপনার বয়স হয়ে গেছে আপনার জন্য বাধা। হ্যাঁ, সো এখন ব্যাপারটা হলো আমার এই যে যদি আমি স্টেপ না নিই, আমি 50 বছরে এই যে আমি যে ইয়ে করলাম যে আমি এটা করব, সো আমি তখন কতটা সাকসেস হইতে পারবো, কারণ তখন আমার এফোর্ডের ব্যাপার থাকবে, তখন আমার অনেক লং টাইম যাওয়া পর্যন্ত আমার মানে এইজের একটা ব্যাপার আছে। সো সবকিছু মিলে আমার মনে হয় এই কাজগুলা খুব শর্ট মানে এজ কম থেকে আমার মনে হয় করাটা ভালো, এই জন্য আমি স্টেপটা। আপনি স্টেপ নিয়েছেন হচ্ছে ল্যান্ডে কি করতে যাচ্ছেন? আচ্ছা, এইবার ল্যান্ডে ধরেন আমরা ফার্স্ট বিজনেসটাই মানুষ যেটা করে যে জমি প্রপার্টি সেল করা, প্রপার্টি ধরেন রেসিডেন্স সিটি থাকে ওইগুলা করা বা ওখানে জমি সেল করা। সো আমার টার্গেটটা হচ্ছে একটু ডিফারেন্ট, মানে আপনার মধ্যে যদি কনসেপ্ট ডিফারেন্ট না থাকে, মানে ধরেন সবাই আলু বেচতেছে আমিও আলু বেচতেছি, তাহলে আমি কিভাবে এটার মধ্যে ইয়ে করতে পারি। সো এইখানে আমি একটা চিন্তা করছি যে হ্যাঁ, আমার যদি ল্যান্ড করতে হয় বা আমি প্রপার্টি এই আপনার সিটি করব, রেসিডেন্স এরিয়া করব, তাহলে আমার ওখানে মানুষের জীবনের মান কতটা উন্নয়ন থাকবে বা মানুষ ওখানে কেন বসবাস করবে, বসবাসযোগ্য বা জায়গা নিয়ে আমার আগে এটা অ্যানালাইসিস করা দরকার। সো আমি এমন একটা জায়গা সিলেক্ট করছি, সেটা হচ্ছে আপনার পূর্বাচল থেকে 30 মিনিটের রাস্তা, যেখানে অলরেডি 4 লেনের কাজ চলতেছে, ঢাকা সিলেট মহাসড়কের পাশেই। মানে বাণিজ্য মেলার পাশ দিয়ে রাস্তাটা? না ওইটা না, এটা হচ্ছে আপনার নরসিংদীর দিকে যে রোডটা গেছে ওইটা। ওকে। সো ওই ব্রিজটা পার হয়ে? হ্যাঁ, ব্রিজটা পার কাঞ্চন ব্রিজ পার হয়ে একদম গাউসিয়া থেকে সোজা ওই পারে চলে যায়। ওকে। দেন ওই পাশে যে রোডটা, তো ওই রোডটাতে বেসিক্যালি আপনার গভর্নমেন্টের অলরেডি মেট্রো প্রজেক্ট চলতেছে, মানে ওইটার গভর্নমেন্ট 35 সাল পর্যন্ত নিছে, এখন গভর্নমেন্ট চেঞ্জ হয়েছে, কিন্তু আমি যেটা ইন্সপায়ার হলাম আরো বেশি, নতুন গভর্নমেন্ট বলতেছে যে মেট্রো সবগুলো প্রজেক্টকে আরো প্রায়োরিটি দেওয়া হবে, মানে এটা যে আরো পিছিয়ে যাবে 5-10 বছর পিছাবে ব্যাপারটা এরকম না, এটা ইমার্জেন্সি পরিবহন হিসেবে ঘোষণা করছে গভর্নমেন্ট থেকে। সো এটা ওই পাশে আপনার প্রজেক্টের ওখানে মেট্রো রেল হইতাছে? এক্স্যাক্টলি, মানে ওখানে আগেই পাস হয়েছে, অলরেডি জমি অধিগ্রহণও হয়ে গেছে। ওকে। সো আমি একটা জমি নিছি যেটার অলরেডি বায়না করা হয়ে গেছে, সেটা হচ্ছে 4 বিঘার মতো, প্রায় 100 কাঠার মতো। তো এটার নেয়ার উদ্দেশ্য হচ্ছে ওই পাশে আরো অনেক পরিমাণ জমি আছে, মানে আমি আস্তে আস্তে চাইলে ওটাকে বড় করতে পারবো। সো আমি এখনই ধরেন জমি বিক্রি করতে থাকবো, ব্যাপারটা এরকম না, আমি চিন্তা করছি একটু ডিফারেন্ট কি, আমার থেকে আজকে যে জমি কিনবে, জমি সবার কিনা অ্যাবিলিটি থাকে না, কিন্তু আমাকে সবাই যাতে কিনতে পারে সেই অ্যাবিলিটিটা করে দিতে হবে। আর আজকে একটু কিনলাম, কালকে ওইটার টাকা দিয়ে যাতে আরো বড় করতে পারি। সো আমার প্ল্যান হচ্ছে আপনার নরসিংদীর যে এরিয়াটা আমরা যেখানে জমিটা নিচ্ছি, এটা হচ্ছে নরসিংদী জেলার মধ্যেই পড়ছে, তো ওখানে প্রচুর পরিমাণ ইন্ডাস্ট্রি, মানে ওখানে আপনার অনেক বাইরের মানুষ থাকে, কিন্তু ওই এলাকার মানুষ যেটা করে, যার জমি আছে সে হয় বাড়ি করে ভাড়া দিবে আর না হয় ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি করে ফেলবে। কিন্তু ধরেন ওখানে এত পরিমাণ মানুষ থাকে, মানে প্রায় 2 কোটির মতো মানুষ ওখানে, কিন্তু এই মানুষগুলো সব বাইরে থেকে আসা, বেশিরভাগ সময় বাইরের মানুষগুলোই থাকে, তো তারা সারাদিন ধরে কাজ করে। তো ওখানে ধরেন শুধু যে লো ক্যাটাগরির মানুষ এরকম না, গার্মেন্টস বলতে গার্মেন্টস না, ওখানে হলো ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, ওখানে মানে এমনও আছে ফ্যাক্টরিতে কাজ করে 2.5-3 লাখ টাকা বেতন পাচ্ছে, কিন্তু যাওয়ার জায়গা নেই। হ্যাঁ, মানে মানুষ যে সারা মাস ধরে সারাদিন ধরে কাজ করতেছে, রাতে একটু যে এক জায়গায় খেলবে, মাঠ নাই একটা। মানে আমরা গত কয়েকদিন আগে ওখানে গত শীতের সময় ব্যাডমিন্টনের একটা মাঠ বানাইছি 2.5 লাখ টাকা খরচ করে, 2 মাসও খেলতে পারিনি শেষ। ব্যাপারটা হচ্ছে ওখানে ওইরকম জমিই নাই যে একজন খেলাধুলা করবে বা একটু বিকেলবেলা যায় ঘুরবে, না কোনো কিচ্ছুই নাই, মানে এক কথায় আপনার মানুষের জমি আছে, সে বাড়ি করে ভাড়া দিচ্ছে, আদারওয়াইজ ইন্ডাস্ট্রি করতেছে, আর কোনো কিছু নেই। এখন এত মানুষ, তাদের কোনো বিনোদনের জায়গা নাই। হ্যাঁ, আপনি বলতে পারেন নরসিংদীতে ড্রিম হলিডে একটা আছে, এইটাতে বলা যায় অপরচুনিটি কেন, কারণ ড্রিম হলিডে তো প্রথম যখন করছে তখন 20 বিঘা বা 30 বিঘা জায়গার মধ্যে করছে, এখন 250 বিঘার উপরে, এটা বিশাল। তো এখন এখন ধরেন নরসিংদীর মানুষরা যদি প্রথম অবস্থায় না চাইতো, তাহলে কিন্তু আজকে এত বড় হইতো না।
Right. মানে সারা বাংলাদেশের কর্পোরেট ধরেন প্রত্যেকদিন 1-150 বাস যায় ওখানে, কিন্তু প্রথম অবস্থায় তো সবাই যেত না, নর্থ ইন্ডিয়ার মানুষ গেছে, সাকসেস হয়েছে, বড় হয়েছে, এরপর এখন সারা বাংলাদেশ থেকে মানুষ আসতেছে। Right. তো কয়েকদিন আগে আমাদের ওখানে একটা ব্রিজ হয়েছে, এখন ওই ব্রিজে যেতেও 100 টাকা টিকিট লাগে, মানে হচ্ছে ব্যাপারটা এত পরিমাণ মানুষ যায়, Okay. ক্রাউড অনেক বেশি, মানুষের কোনো জায়গাই নেই, এক কথায় বিনোদনের জন্য কোনো জায়গা নেই। Okay. তো আমি চিন্তা করতেছি আমাদের এটা সিটি হবে ফিউচারে, সিটি তো আর একদিনে হয় না। আর আমাদের যে জমি, এই জমি থেকে 500 মিটার বা 1 কিলোমিটারের মধ্যেই আপনার নরসিংদী মেডিকেল কলেজের কাজ অলরেডি চলতেছে। Oh, okay. সো ওখানে দেখা যাবে অনেক বাইরের মানুষ আসবে, মানে মেডিকেল কলেজগুলোতে তো বাংলাদেশের দেশের বাইরের মানুষ অনেক লেখাপড়া করে, এখানে রেসিডেন্স করাটা খুব ইজি হবে, কারণ এখানে স্টুডেন্টদের জন্য আবাসন তো লাগবেই। অনেকে দেখা যায় ফ্যামিলি, কারণ আমার বোন লেখাপড়া করছে, সে ভুলতা গাউসিয়া থেকে ওই আপনার ইস্ট ওয়েস্ট মেডিকেল ওখানে তার ট্রান্সফার হইতে হয়েছে, মানে উত্তরে যে ফ্যাসিলিটিস আছে তার ওখানে ওইরকম ফ্যাসিলিটিস নাই, কিন্তু তারপরেও যাতায়াতের সুবিধার কারণে ওখানে আসতে হয়েছে। সো ব্যাপার হচ্ছে মানুষ তো এরকমও হইতে পারে। এখন আমার যে প্ল্যান, যে আপনি জমি কিনবেন, জমি কেনার পরে বসে থাকবেন না, তাহলে ব্যাপারটা হচ্ছে জমি আপনি চাইলে যে 10 লাখ 20 লাখ 30 লাখ টাকা দিয়ে জমি কিনবেন এইরকমও না। মানে আমাদের যেই 1 কাঠা জমি, আমরা টোটাল সব প্রজেক্ট মিলে, সব প্রজেক্ট বলতে আমরা চাচ্ছি যে প্রথম অবস্থায় খুব অল্প ইনভেস্টমেন্ট, মানে 100 কাঠা জমির মধ্যে আমি প্রথম অবস্থায় আরো 50 কোটি টাকা খরচ করে ফেলবো, ব্যাপারটা এমন না। মানে অল্প টাকায় কি করা যায় বিনোদনের জন্য, কারণ আমাদের দিয়াবাড়িতে যেমন বোট আছে কাইকিং করার, এটা একটু রিফ্রেশ দেয়, দিন শেষে কাজ করে এখানে যখন একটু আসে মানুষকে রিফ্রেশ দেয়। সো এরকম একটা লেক করতে পারি যেখানে আমার অনেক বেশি ইনভেস্টমেন্টের দরকার নেই। তারপরে ধরেন আমরা ঢাকায় অনেক ধরনের হোটেলের মধ্যে বা যে কোনো রিসোর্টের মধ্যে আমরা সুইমিং পুল ফ্যাসিলিটিস পাইছি, গেলাম শাওয়ার টাওয়ার করলাম, রিফ্রেশমেন্ট পাচ্ছি, দিন শেষে শরীরের জন্য এক্সারসাইজ হচ্ছে। সো সবকিছুর পরে হচ্ছে ধরেন ওখানে ওইরকম মানুষ টাকা কামায় কিন্তু তাদের জন্য ফ্যাসিলিটিস নাই। সো আমি যদি একটা সুইমিং পুল করি, আমাকে 50 টাকা 100 টাকা টিকিট দিয়ে কেন মানুষ আসবে না? তারপরে হচ্ছে টার্ফ, ধরেন সারাদিন মানুষ কাজ করে, রাতে ফ্রি। এখন এখানে একটা জায়গা হচ্ছে মানুষ কাজ করে যদি খরচ করার জায়গা না পায়, তাহলে সে উল্টাপাল্টা জায়গায় খরচ করবেই। এবং আপনার এলাকায় বোধহয় সবচেয়ে বেশি এই জিনিসটাই চলে। হ্যাঁ, ওখানে যেহেতু বাইরের মানুষ অনেক বেশি, আর তাদেরকে মেইনটেনেন্স করার মতো এরকম কোনো কিছু নাই, কারণ কাজ করতেছে, তাদেরকে আর কি মেইনটেনেন্স করবে? দিন শেষে দেখা যাচ্ছে যে তারা হয় নেশা করতেছে আর না হয় জুয়া খেলতেছে। সো এই জায়গাটা আমাদের টার্গেট হচ্ছে, যদি আমরা 1% মানুষকেও এই মুভ করতে পারি, মুভ বলতে ধরেন সারাদিন কাজ করার পরে রাতে যদি একটা টার্ফ থাকে যেখানে আপনার ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন সবকিছু খেলতে পারতেছে, সো দেখা যাবে যে ওখানে আপনার খেলাধুলার পরে আবার সুইমিং পুল থাকে, একদম রিফ্রেশ, সারাদিন শেষে কাজ টাজ করে খেলাধুলা করে এসে ঘুমাইতে পারতেছে শান্তি মতো। তো এই জায়গাটাতে কাজ করতেছি যে আপনার এইরকম ফ্যাসিলিটিস গুলি, তারপর একটু কিডসের জন্য যদি ব্যবস্থা থাকে, তাহলে মানুষজন ফ্যামিলি নিয়ে এসে একটু ঘুরতে পারতেছে। তারপরে ধরেন ছোটখাটো অনেক কিছু থাকে যেগুলো হচ্ছে মানে অল্প পুঁজিতে একটু সাজায় ফেজায় করা যায়, যেটা একটা মানুষ দিনে আসবে 100 থেকে 150-200 টাকার মধ্যে খরচ করতে পারবে, ঘুরতে পারবে, তার যা চাচ্ছিল সেটা পাইতে পারে। সো এইরকম একটা প্রজেক্ট আমি করতেছি যেটাতে টোটাল ভ্যালুয়েশনই থাকবে 10 কোটি টাকা। এখন জমি সহ সবকিছু সহ ভ্যালুয়েশনই থাকবে 10 কোটি টাকা। এখন এই 10 কোটি টাকা ধরেন একা আমি করব না, আমি এখানে শেয়ার নিচ্ছি। সো এখানে আমার টার্গেটটা হচ্ছে, ধরেন আমি যদি কাউকে বলি যে আমাকে 1 লাখ টাকা দেন, সে আসলে কি ভরসায় টাকাটা দিবে? 1 লাখ টাকা আপনি প্রফিট পাবেন, প্রফিটের জন্য কেন টাকাটা দিবে? কারণ আমার তাকে আমি কি দিব ডকুমেন্টস? সো আমি যেটা চিন্তা করছি যে এখান থেকেও আমি আমার 1 লাখ টাকায় 10 পয়েন্ট জমি হয়, আমি 10 পয়েন্ট জমি একদম সাবকাউলা দলিল করে দিয়ে দিব। আচ্ছা, মানে সে জমির ডকুমেন্টস পাচ্ছে, এই টোটাল প্রজেক্ট আমার সিসি ক্যামেরার আয়ত্তে থাকবে, সে ওয়ার্ল্ডের যে কোনো জায়গায় থাকুক সিসি ক্যামেরায় দেখতে পারবে যে তার প্রজেক্টটা কেমন চলতেছে। দেন হচ্ছে আপনার ধরেন এখানে টিকেটিং এর সিস্টেমগুলো সব থাকবে। সো দিন শেষে বিক্রিটাও জানতে পারছে, দিন শেষে সে বিক্রিটাও জানতে পারছে। এখন ব্যাপারটা হচ্ছে আপনি 1 লাখ টাকা ইনভেস্ট করেও এখানে একটা জমির মালিক থাকতে পারতেছেন। এখন জমির মালিক হয়ে আপনার দিন শেষে লাভটা কি? যখন আমরা রেসিডেন্স সিটি করব তখন তো আপনি এখানে আবাসন পাচ্ছেন, সাথে হচ্ছে আপনি এটা করতে পারতেছেন। আমাদের ধরেন অনেক বেশি না, পার ডে যদি 1000 মানুষও আসে এখানে টোটালি ফ্যাসিলিটিসের জন্য, সব ফ্যাসিলিটিস মিলায়, তাহলে 1000 মানুষের আমার পার ডে 1 লাখ টাকা হয়ে যাচ্ছে যদি 100 টাকা খরচ করে। আর যদি কোনো মানুষ 200 টাকা খরচ করে, আমাদের এখানে চলে যাবে 2 লাখ টাকা পার ডে সেলে। মানে আমার কাছে খুব
মানে যে কোনো মানুষের কাছে খুব অল্প মনে হবে। ফ্লেক্সিবল এখন এই হ্যাঁ, দিন 500 শেষে টাকা, প্রফিটটাও 700 টাকা এক সপ্তাহে খরচ করেই সবাই। হ্যাঁ, কিন্তু দিন শেষে আমাদের যারা আমরা প্রফিটটা দেখবো, আমার কাছেও খুব ছোট মনে হবে। 100-200 টাকা, 1000 মানুষ আসবে, কি আর হবে? কিন্তু আপনি দিন শেষে যখন টাকাটা দেখবেন, এখানে 1-2 লাখ টাকার অ্যামাউন্ট হয়ে গেছে। 30 লাখ গেছে, 30 দিন গেছে, মানে 30 লাখ টাকার অ্যামাউন্ট হয়ে গেছে। দ্যাট মিনস হচ্ছে আপনার 1% শেয়ারে হিউজ একটা প্রফিট চলে আসতেছে। মানে আপনি যদি ধরেন যে 50%ও ধরেন 2 লাখ 15 লাখ টাকা মাসে নেট লাভ থাকে। হ্যাঁ, যদি আপনার 50,000 টাকাও সেল আসে, এখন আমার ওই জায়গাটাতে অনেকে বলতে পারে যে সেল হবে না, হচ্ছে না, হইতে পারে। আমি বলবো যে এখানে তো ভাই অনেক জায়গা আছে, অনেক জায়গায় আপনাকে সেটা মানে প্রুভেন না, marketing এর উপরে। না অনেক জায়গায় হচ্ছে প্রুভেন না, মানে হবে কি হবে না শিওর না। আমি তো আপনাকে আমার এই নরসিংদীর এই জায়গাতে আমি আপনাকে কয়েকটা এক্সাম্পল দিতে পারবো যেটা প্রুভেন, মানে হচ্ছে আপনার ড্রিম হলিডে অলরেডি সাকসেসফুল। মাধবদীতে একটা হয়েছে যেটা হেরিটেজ রিসোর্ট, এখন ওখানেও প্রথম দিকে মানুষকে 1000 টাকায় ডে লং প্যাকেজ দিত, মানে 1000 টাকা কিন্তু হিউজ, কিন্তু তারপরেও মানুষজন এত পরিমাণ যাইতো, এখন সেটাও বন্ধ করে দিছে। মানে হচ্ছে ওরা ওই লোডটা নিতে পারে না। এখন এটা যেহেতু 5 স্টার ফ্যাসিলিটিস, ওখানে 10,000 টাকার নিচে কোনো রুমই নেই, বা 10,000 টাকার নিচে কেউ যেতে পারে না। সো তার মানে নিম্ন মধ্যবিত্ত মানুষের জন্য কিছু নাই। মানে এক কথায় যারা যেই লেভেলের পার্সেন্টটা আছে, মানে কাজ করে বাইরে থেকে এসে, তাদের জন্য এক কথায় কিছুই নাই। তার মানে আপনি টোটাল প্রজেক্টে 1000 জন মানুষকে শেয়ার হোল্ডার নিতে চাচ্ছেন। এক্স্যাক্টলি 1000 জন মানুষ হতে পারে, সেটা কেউ যদি 10% নেয় তাহলে 9 জনের জন্য অপরচুনিটিটা নাই হবে আর কি, এরকম। ওকে, আন্ডারস্টুড। মানে টোটাল 1000টা শেয়ার 1000 টা যেভাবে share নিতে থাকবে। চায়, আপনার সঙ্গে যদি যোগাযোগ করে বিস্তারিত জানতে বা কথা বলতে চায়, কি করবে মানুষ? আমাদের আসলে এখনো পর্যন্ত এইটার জন্য আলাদা কোনো প্ল্যাটফর্ম করি নাই। আমরা ব্ল্যাক হাউস থেকেই কমিউনিকেশন করতেছি, আমাদের প্রজেক্টটা ওখান থেকেই লঞ্চ করা হয়েছে। Okay. সো আমাদের ব্ল্যাক হাউসের ফেসবুক পেজেও করতে পারবে। তাছাড়া আপনি এই ভিডিওর মধ্যে যদি আমাদের নাম্বারটা, মোবাইলটা বলে দেন আপনি। এক্স্যাক্টলি 01401360520, মানে এটা হোয়াটসঅ্যাপেও পাওয়া যাবে। এবং আমি বিশ্বাস করি যে আল্লাহ পাক তো অধিকাংশ রিজেক্ট রাখছে ব্যবসায়। যদি সম্ভব হয়, যদি আপনার কাছে মনে হয় যে ব্যাপারটা খুব আকর্ষণীয়, আপনার সঙ্গে যায়, কথা বলেন, হয়তো আপনার জন্য কারো রিজেকের জায়গা হতে পারে, আপনার রিজেকের জায়গা হতে পারে এখান থেকে। ব্রাদার, থ্যাংক ইউ, ইট ওয়াজ গুড টু টক টু ইউ। একটা ইয়াং এখানে মানুষ, আরো একটা যারা নিবে তাদের জন্য একটা অপরচুনিটি এরকমও থাকবে, যেটা আমরা চিন্তা করতেছি। আমাদের এখানে আমরা মানে আপনার থাকার জন্য একটা ফ্যাসিলিটিস করবো এরকম, মানে আপনার যে সবসময় 5 স্টার হোটেল 20 তলা বিল্ডিং হইতে হবে, ব্যাপারটা এরকম না। আপনার টিনের ঘরকেও 5 স্টার করতে পারেন। So আমরা চিন্তা করতেছি অ্যাকোমোডেশনের জন্য এমন কিছু করা যায় কিনা, যারা শেয়ার হোল্ডার থাকবে তারা যদি হয় ঢাকার বাইরের বা ঢাকার মধ্যে, তারা যাতে ধরেন বছরে একদিন হলেও এসে নিজের জায়গাটা একটা ক্লাবের নিজের মতো করে। জায়গাটায় হ্যাঁ একটু মানে থাকা যায় একটা দিন, রিসোর্টের মতো যদি থাকতে পারে। সো যারা শেয়ার নিবে তাদের জন্য এটাও একটা অপরচুনিটি থাকবে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ।